7 মাস পর বাংলাদেশ ভারত বিমান চলাচল শুরু, বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হচ্ছে ট্যুরিস্ট ভিসা, জানালেন ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত। সর্বস্তরে একইভাবে আইন প্রয়োগ হওয়া উচিত অভিমত বিশেষজ্ঞদের, অপরাধ প্রবণতা কমাতে আইনের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। মাদক ও অস্ত্র আইনে ইরফান সেলিমের বিরুদ্ধে র্যাবের 4 মামলা, রিমান্ড শুনানির জন্য আজ নেওয়া হবে আদালতে। মাধ্যমিক পর্যায়ে অটোপাস রাষ্ট্রের জন্য বড় ক্ষতি বলছেন শিক্ষাবিদরা, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর 6 মাস পুরনো সিলেবাসে পাঠদানের পরামর্শ। মনিটরিং এর অভাব আর সিন্ডিকেটের দৌরাত্মে নিয়ন্ত্রণহীন বাজার, বলছেন বিশেষজ্ঞরা, দায়ীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার পরামর্শ। চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানিতে সক্রিয় জালিয়াতি চক্র, বাণিজ্য মন্ত্রণালয়ের ভুয়া ওয়েবসাইট ও কর্মকর্তার সই নকলের অভিযোগ। এবং মার্কিন নির্বাচনে হাওয়া পাল্টাচ্ছে, জরিপে বাইডেনের কাছাকাছি ট্রাম্প, পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ যুবক নিহত হওয়া নিয়ে নতুন উত্তেজনা। এবং বিশ্বের অলরাউন্ডার সাকিব আল হাসানের 1 বছরের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ, কাল থেকে ফিরতে পারবেন সব ধরনের ক্রিকেট। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদের সাথে আছে আমি আকাশ হাসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। করোনার কারণে 7 মাস 7 দিন বন্ধ থাকার পর আজ থেকে আবারও শুরু হলো বাংলাদেশ ভারত বিমান যোগাযোগ। এয়ার বাবল চুক্তির আওতায় এই বিমান যোগাযোগ উদ্বোধন করা হয় আজ সকালে। হযরত শাহজালাল বিমানবন্দরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। এ সময় তিনি জানান, বাংলাদেশিদের জন্য শিগগিরই ট্যুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে। প্রথম দিনে বাংলাদেশ থেকে ঢাকা কলকাতা রুটে একটি এবং ঢাকা চেন্নাই রুটে একটি ফ্লাইট পরিচালনা করছে ইউএস বাংলা। কাল থেকে শুরু করবে বাংলাদেশ বিমান। আর চুক্তির আওতায় ভারত থেকে বাংলাদেশ ফ্লাইট আসা শুরু করবে 4 নভেম্বর থেকে। এয়ার বাবল চুক্তি অনুযায়ী বাংলাদেশ ও ভারতের মধ্যে সপ্তাহে 56টি ফ্লাইট চলবে। বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স ও নভো এয়ার ভারত যাবে। ভারত থেকে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট, বিস্তারা ও গোত্রোয়ার যাত্রী নিয়ে বাংলাদেশে আসবে। But it's an evolutionary process. I can't give you a date. But as I promised, we did regular visas, then we did student visas, visit visas. Everything is now open with the exception of tourist visas. So at least those who need to go urgently can travel now. So hopefully, at the earliest, we're working hard on this. সর্বস্তরে আইনের শাসন একই রকম থাকা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে আইনের শাসন পুরোপুরি থাকলে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা কমবে বলেও মত তাদের। ভবিষ্যতে অপরাধ প্রবণতা কমাতে আইনের শাসন প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ তাদের। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। দেশের বয়স প্রায় 50 বছর হতে চলল, এখনো মানুষের মধ্যে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা উল্লেখ করার মতো। আইনের শাসন পুরোপুরি কার্যকর নয় বলেই এমন প্রেক্ষাপট বিরাজমান বলেই অভিযোগ বিশেষজ্ঞদের। কোনো ব্যক্তি সে যতই ক্ষমতাবান, যতই প্রভাবশালী হোক না কেন, তাকেও একই আইনে একই আদালতে বিচার করতে হবে। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে যারা সাধারণ মানুষ, যারা নিরীহ মানুষ, নিরপরাধ মানুষ, তারা নানা রকম অন্যায়, হেনস্থা, হয়রানির শিকার হন এবং তার কোনো প্রতিকার হয় না। বাংলাদেশে কখনোই আইনের শাসন সর্বস্তরের মানুষের জন্য একরকম ছিল না। তবে বর্তমান সরকারের আমলে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে আইনের শাসন বিদ্যমান আছে এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আইনের শাসন থেকে বঞ্চিত হচ্ছে না। কোথাও কোনো অন্যায় সংগঠিত হওয়ার সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে এবং নির্দেশে সাথে সাথেই অ্যাকশন হচ্ছে এবং ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দেশের সংবিধানে আইনের শাসন সবার জন্য সমানভাবে প্রয়োগের নির্দেশনা রয়েছে। যে কোনো সংকট সমাধানে তার বাস্তবায়ন জরুরি বলেই মত বিশেষজ্ঞদের। রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ যেন সবাই ন্যায় বিচার পায়
এবং সর্বস্তরের মানুষের জন্য আইনের প্রয়োগটা যেন একই রকম হয়। আইনের শাসন এবং সুশাসনটা বেশি জরুরি, সেটাই জনগণের রক্ষা কবচ হতে পারে। কয়েকটি রিসেন্ট এক্সাম্পল রয়েছে যেখানে অত্যন্ত প্রভাবশালী লোকদের আইনের আওতায় আনা হয়েছে। তুমি যত বড়ই হও না কেন, আইন তোমার থেকেও বড়। আইন সবার জন্য সব সময় সমান। বিভিন্ন পদক্ষেপের মধ্য দিয়ে সেই বার্তাটি মানুষের মগজে পৌঁছানো জরুরি বলেও মনে করেন বিশেষজ্ঞরা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। সংসদ সদস্য হাজী সেলিমের পুত্র ইরফান সেলিম ও তার গাড়ি চালকের বিরুদ্ধে মোট 4টি মামলা দায়ের করেছে র‍্যাব ৩। মঙ্গলবার রাতে রাজধানীর চকবাজার থানায় মামলাটি দায়ের করা হয়। চকবাজার থানার ওসি জানান, রাতে র‍্যাব ৩-এর একটি দল ইরফান ও জাহিদের বিরুদ্ধে পৃথক 2টি অস্ত্র মামলা ও পৃথক 2টি মাদক মামলা দায়ের করেন। এর আগে সোমবার ইরফান সেলিমের অফিসে অভিযান চালিয়ে বিদেশি ও মদ ও অস্ত্র উদ্ধার করে র‍্যাব। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ইরফান সেলিমের বিরুদ্ধে অস্ত্র এবং মাদক পাওয়ায় তাহার বিরুদ্ধে পৃথক পৃথক অস্ত্র এবং মাদক আইনে মামলা নেওয়া হয়েছে এবং তার সহযোগী জাহিদের কাছ থেকে অস্ত্র এবং মাদক পাওয়ায় তাহার বিরুদ্ধে মাদক এবং অস্ত্র আইনে পৃথক পৃথক মামলা নেওয়া হয়েছে। প্রতিজনের বিরুদ্ধে 2টো করে মামলা, টোটাল 4টা মামলা নেওয়া হয়েছে। মাধ্যমিক পর্যায়ে অটোপাস শুধু শিক্ষার্থীদের ব্যক্তিজীবন নয়, বরং রাষ্ট্রের জন্য একটা বড় ক্ষত তৈরি করবে বলে মনে করেন শিক্ষাবিদ ডক্টর সিদ্দিকুর রহমান। তাই তার পরামর্শ, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর অন্তত 6 মাস পুরনো সিলেবাসে পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের ভিত মজবুত করা প্রয়োজন। তবে শিক্ষার্থীদের শিখন দুর্বলতা খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মূল্যায়নের উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আরও জানাচ্ছেন তানজির মেহেদী। স্কুল প্রাঙ্গণে এই বাঁধভাঙা উচ্ছ্বাস আবার কবে দেখা যাবে তার কোনো নিশ্চয়তা নেই। প্রাণঘাতী করোনার দাপটে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন নীরবতা আর শূন্যতা। দীর্ঘ 8 মাস ধরে বন্ধ আছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। শ্রেণী কার্যক্রম বন্ধ থাকলেও শিক্ষার্থীদের পাঠদান নিশ্চিত করতে সংসদ টেলিভিশন থেকে নিয়মিত প্রচার করা হয় আমার ঘরে আমার স্কুল। অনেক প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইনেও ক্লাস নিয়েছে, যদিও এই পদ্ধতিতে অধিকাংশের অংশগ্রহণ নিশ্চিত হয়নি। এর মধ্যে আবার করোনার দ্বিতীয় ঢেউয়ের শঙ্কা জেগেছে, তাই সবাইকে অটোপাস দিয়ে পরের ক্লাসে ভর্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। পূর্ববর্তী ক্লাসের যে পড়াগুলো থাকবে সেগুলোকে যদি একটু রিভিউ করি প্রথম 6 মাস এবং পরবর্তী 6 মাসে ওই শিক্ষাবর্ষের যে শ্রেণীতে সে থাকবে সেটাকে নিয়ে যদি তারা পড়ায়, আমার মনে হয় এই ক্ষতিটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে। শিক্ষার্থীদের জীবন ও দেশের স্বার্থে মূল্যায়ন ছাড়াই এই অটোপাস মানতে পারছেন না শিক্ষাবিদরা। এখন তাদের প্রমোশন না দিয়ে স্কুল খোলার পর অন্তত 4-5 মাস ক্লাস করে ছাত্র শিক্ষকরা পরিশ্রম করে কোর্সটা কমপ্লিট করে তখন তাদেরকে উপরে ক্লাসে উঠানো এবং পরবর্তীতে প্রতি বছরে 2 মাস করে কমিয়ে 3-4 বছরের মধ্যে এই গ্যাপটা মিনিমাইজ করা যেত। কর্তৃপক্ষ বলছে অটো প্রমোশনের বিষয়টি আংশিক সত্য, কারণ শিক্ষার্থীদের মূল্যায়নে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্টগুলো এমন ভাবে দিচ্ছি যেন শিক্ষার্থী বইটা পড়ে বুঝে তারপর লেখে, অর্থাৎ এখানে মুখস্থ করার চাইতে বোঝার দিকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। মাউশির মহাপরিচালক বললেন, শিক্ষার্থীদের মূল্যায়নের এই পদ্ধতিতে অভিভাবকদের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। আমরা আশা করছি অভিভাবকরা কোনোভাবেই তাদের সন্তানদেরকে অনৈতিকভাবে সাহায্য করবেন। সন্তানদের ভবিষ্যৎ বিবেচনা করে, আমাদের দেশের ভবিষ্যৎ বিবেচনা করে তারা যেন এই কাজটা না করেন। মহামারীর কারণে শিক্ষার যে ক্ষতি হয়েছে সবার সহযোগিতায় সেটা কাটিয়ে ওঠা সম্ভব বলেও মনে করেন ডক্টর সৈয়দ গোলাম ফারুক। তানজির মেহেদী, নিউজ 24, ঢাকা। বাজার ব্যবস্থায় সরকারের হস্তক্ষেপ নেই, আছে অশুভ সিন্ডিকেটের দৌরাত্ম্য, এমন মত বিশেষজ্ঞদের। তারা বলছেন, মুক্তবাজার অর্থনীতির দোহাই দিয়ে হাত পা গুটিয়ে বসে থাকলে বাজারে অনিয়ম বন্ধ হবে না। এজন্য মনিটরিং ব্যবস্থা জোরদারের পাশাপাশি যৌক্তিক দাম নির্ধারণের তাগিদ তাদের। নিয়মের বর্তয় হলে শাস্তি নিশ্চিত করারও পরামর্শ তাদের। সুলতান আহমেদের রিপোর্ট। গেল কয়েক মাস ধরে নিত্যপণ্যের বাড়তি দামে নাকাল ক্রেতারা। করোনা আসার শুরুর দিকে দ্রব্যমূল্য সহনীয় থাকলেও তা বেশি দিন স্থায়ী হয়নি।
এক এক সময়ে এক এক পণ্যের বাড়তি দামে অসহায় হয়ে পড়ে ক্রেতারা। সম্প্রতি কেজিতে 50 টাকার উপরে উঠে এসে আলু বাজার ব্যবস্থার নাকাল দশাকে স্পষ্ট করেছে। বাধ্য হয়ে 2 ধাপে আলুর দাম নির্ধারণ করে দেয় সরকার। তবে সেই দামেরও কোনো তোয়াক্কা করেনি ব্যবসায়ীরা। বেঁধে দেয়া 35 টাকায় এখনও মিলছে না অতি প্রয়োজনীয় এই পণ্যটি। শুধু আলু নয়, পেঁয়াজ, সবজি, চাল, তেল সহ নিত্যপণ্যের বাড়তি দামে দিশেহারা এখন মধ্য ও নিম্ন আয়ের ক্রেতারা। বিশেষজ্ঞরা তাই বলছেন, বাজারে নিয়ন্ত্রণ নেই সরকারের। সরকারকে বাজারে হস্তক্ষেপ করতে হবে। বাজার মুক্ত ভেবে হাত গুটিয়ে বসে থাকলে আমাদের মতো দেশে বাজারকে দুষ্ট লোকের কারসাজিতে ওঠানামার উপর নির্ভরশীল হতে হবে এবং মধ্যস্বত্বভোগীরা মুনাফা নিয়ে নিবে। সিপিডির বিশেষ এই ফেলোর মতে অনেক ক্ষেত্রেই দাম নির্ধারণ করছে অশুভ সিন্ডিকেট। ক্রেতাদের বাঁচাতে তাই তাদের নিয়ন্ত্রণের পরামর্শ এই বিশেষজ্ঞের। কিন্তু বাজারকে প্রভাবিত করার জন্য যখন নাকি উৎপাদকরা এবং সরবরাহকারীরা একত্রিত হয়, এই দুটোর মধ্যে যে পার্থক্য নিরূপণ করা, এটাই সিন্ডিকেশন। সেইটার দিকেও নজর রাখতে হবে। অযাচিতভাবে প্রভাবান্বিত করছে কিনা সেটার নজর রাখতে হবে। অবশ্য বাজার নিয়ন্ত্রণে মাঝে মাঝে দেখা যায় মোবাইল কোর্ট বসিয়ে জরিমানা করতে। বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেনের মতে এই প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ সম্ভব নয়। যারা এর গোড়ায় আছেন তাদেরকে যদি আপনি চিহ্নিত করতে না পারেন, তাহলে শুধুমাত্র এই বাজার মনিটরিং করে বা বিভিন্ন সময়ে মোবাইল কোড পাঠিয়ে দিয়ে খুচরা বিক্রেতাদের বা পাইকারি বিক্রেতাদের ফাইন করে এই সমস্যার কোনো দীর্ঘমেয়াদী বা স্থায়ী কোনো সমাধান হবে না। এছাড়া বিভিন্ন ধাপে ব্যবসায়ীরা কে কতটুকু লাভ করবে তার সুস্পষ্ট নির্দেশনা বাস্তবায়ন জরুরি বলেও মত তাদের। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। চট্টগ্রাম বন্দর ব্যবহার করে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানিতে আবারও সক্রিয় জালিয়াতি চক্র। এমনকি বাণিজ্য মন্ত্রণালয়ের ভুয়ো ওয়েবসাইট এবং কর্মকর্তার সই নকল করার অভিযোগ উঠেছে। সম্প্রতি সিয়াম এন্টারপ্রাইজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান পণ্য খালাসের সময় এসব জালিয়াতির ঘটনা ধরা পড়ে। নয়ন বড়ুয়া জয়ের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ট্যাক্স ফাঁকি সহ দুর্নীতির নানা উদ্দেশ্যে ভুল তথ্য দিয়ে পণ্য আমদানি নতুন নয়। চট্টগ্রাম বন্দর দিয়ে আগেও এমন ঘটনা ঘটেছে। কাস্টমসের নজরদারিতে গেল কয়েক বছরে প্রায় শূন্যের কোঠায় নামে জালিয়াতি। তবে আবারও এমন জালিয়াতির ঘটনা ঘটল দেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দরে। অভিযোগ ঢাকার চকবাজারের সিয়াম এন্টারপ্রাইজের নামে। মালয়েশিয়া থেকে চীনা বাদাম ও জলপাই আমদানির ঘোষণা দিয়ে একটি চালান আনা হয় বন্দরে। গেল 23 এপ্রিল চালানটির বিল অব এন্ট্রি দাখিল করা হয়। কিন্তু সন্দেহ তৈরি হওয়ার শতভাগ কায়িক পরীক্ষায় 21,000 কেজি শিশু খাদ্য পাওয়া যায় চালানটিতে। কাস্টমস কর্মকর্তারা বলেছেন, আমদানিকারক এবং C&F এজেন্ট সম্মিলিতভাবে বাণিজ্য মন্ত্রণালয়ের ভুয়া ওয়েবসাইট ও একজন উপসচিবের স্বাক্ষর নকল করেছে। যেহেতু আমদানি নীতি আদেশ ভঙ্গ করে শিশু খাদ্য আনা হয়েছে, এটা সিপি হবে না, মানে ক্লিয়ারেন্স হবে না। তখন উনি আমাকে কপিগুলো পাঠিয়ে দিলেন। তখন আমি আবার দেখলাম যে আমার এয়ারও বললো যে ম্যাডাম ওয়েবসাইটে তো আমরা পাচ্ছি সিপিটা। তখন আমি ওনাকে ওটা ছবিও পাঠালাম। তখন উনি বলেন এই ওয়েবসাইট তো ভুয়া। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি CF&A এজেন্ট অ্যাসোসিয়েশন ও পণ্য আমদানিকারকদের। একজন প্রযুক্তিবিদ জড়িত, এটা তার ডিক্লেয়ারিং এজেন্ট এখানে যারা আছে তারা জড়িত, আমদানিকারক নিজে জড়িত, তার ব্যাংক জড়িত আছে কিনা দেখা প্রয়োজন। এই সমস্ত জাল জালিয়াতিতে যারা জড়িত আছে ওদেরকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। জালিয়াতির ব্যাপারে কাস্টমস কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের কাস্টমস কমিশনার। সৎ ব্যবসায়ীকে আমরা নানানভাবে সাপোর্ট দেব, ফ্যাসিলিটেট করব, কিন্তু যারা অসৎ ব্যবসায়ী, সে যত বড় ক্ষমতাশালী, যত বড় প্রভাবশালী হোক, অন্ততপক্ষে আমার হাতে তারা কোনো ছাড় পাবে। কর্মকর্তারা জানিয়েছেন, ভুয়া ঘোষণায় পণ্য আমদানি ও অনলাইন জালিয়াতির জন্য ICT অ্যাক্ট ও প্যানেল কোডে পৃথক মামলা হবে আমদানিকারক ও C&F এজেন্টের বিরুদ্ধে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদ রিপোর্ট জানিয়েছি একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণে মূল অভিযুক্ত পুলিশের SI-কে এখনও গ্রেপ্তার করা হয়নি। এদিকে ঘটনায় এই পর্যন্ত মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাল করিম মানিক, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, অভিযুক্ত SI রাইনুল ইসলামকে এখনও গ্রেপ্তার করা হয়নি কেন? কি বলছেন তদন্তকারী বা পুলিশ কর্মকর্তারা, জানাবেন আমাদের।
আকাশ, আপনাকে ধন্যবাদ। এর আগের বুলেটে যেমনটি জানিয়েছিলাম যে অভিযুক্ত এএসআই, গোয়েন্দা পুলিশের এএসআই রাহেনুলকে এখন পর্যন্ত আপনার গ্রেপ্তার বা আটক দেখানো হয়নি। এর কারণ হিসেবে রংপুর পিবিআই এর পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন আমাদেরকে জানিয়েছেন যে স্কুল ছাত্রীর ফরেন্সিক রিপোর্ট হাতে পাওয়ার পরেই তাকে আটক কিংবা গ্রেপ্তার করা হতে পারে। তবে আরেকটি বিষয় জানিয়েছে, একটা সূত্র আমাদেরকে জানিয়েছে যে আজকে তাকে আদালতও নিতে পারে গ্রেপ্তার দেখিয়ে, এরকম একটা প্রক্রিয়া চলছে বলে, চলমান রয়েছে বলে বিভিন্ন সূত্র আমাদেরকে জানিয়েছে। আরেকটি বিষয় বলে রাখি যে এ পর্যন্ত এই স্কুল ছাত্রী গণধর্ষণের ঘটনায় 4 জনকে আটক করা হয়েছে, অর্থাৎ ধর্ষণের সাথে সহায়তা করার অভিযোগে অর্থাৎ আলেয়া এবং সুরভি নামে 2 নারী এবং লালমনিরহাট থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন বাবুল হোসেন, একটা আবুল কালাম আজাদ। অর্থাৎ এই আলেয়া এবং সুরভি কিন্তু গতকালই আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন এবং পিবিআই কর্মকর্তারা এই অপর 2 আসামি অর্থাৎ আবুল কালাম আজাদ ও বাবুল হোসেনকে স্কুল ছাত্রীর কাছে মুখোমুখি করা হলে তিনি কিন্তু শনাক্ত করেছেন যে এই 2 জন গণধর্ষণের সাথে জড়িত। অর্থাৎ এই ঘটনায় আসলে মানে রংপুর এবং হারাগাছ এলাকায় উত্তাল হয়ে পড়েছে। গতকালও মানববন্ধন হয়েছে, আজও বিভিন্ন সামাজিক সংগঠন কিন্তু ফুঁসে উঠেছে। তো আদালত প্রাঙ্গণ থেকে আমরা পরবর্তী বুলেটিন জানাতে পারবো যে এই রাহানুলকে কখন আদালতে নিয়ে আসে বা অপর আসামি 2 জনকে কখন আদালতে নিয়ে আসে। তা আকাশ, এই ছিল রংপুর থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছে আপনার কাছে স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। দর্শক, রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণে মূল অভিযুক্ত পুলিশের এএসআই এখনো কেন গ্রেপ্তার হয়নি সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রেজাল করিম মানিক। প্রজনন মৌসুম হওয়ায় সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে 22 দিনের জন্য। এতে কর্মহীন হয়ে পড়েছেন জেলেরা। জীবন ধারণের জন্য সরকার ঘোষিত প্রণোদনার টাকাও পাচ্ছেন না তারা। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, জেলেদের কি অবস্থা এবং তাদের অভিযোগ কি, আমাদের বিস্তারিত জানাবেন। অভাব অনটনে কিন্তু দিন যাচ্ছে তাদের, যেখানে ইলিশ প্রজনন বাড়াতে সরকারের যে 22 দিনের নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা কিন্তু তারা মানলেও তাদের হাতে এখনো পর্যন্ত এক মুঠো চালও তারা পায়নি। তারা বলছেন সরকারের যে প্রণোদনা দেওয়ার কথা রয়েছে সেই প্রণোদনা এখনো পর্যন্ত তারা পায়নি বলে আমাদেরকে জানিয়েছেন। তো যে জেলেরা কিন্তু আসলে সমুদ্রে গেলেই কিন্তু তাদের আয় হয়, আর সেই আয় করেই কিন্তু তাদের জীবন চলে, তা এমনকি সংসার চালায়। কিন্তু আসলে যে সংসার চালাতেও কিন্তু এখন হিমশিম খেতে হচ্ছে, যেহেতু একেবারে বসা কোনো আয় নেই তাদের। আমি কথা বলতে চাই, দীর্ঘদিন ধরে প্রায় 20 বছরের উপরে কিন্তু আপনি এই পেশার সাথে জড়িত। 22 দিনের বন্ধে এখনও পর্যন্ত সরকারের কোনো চাল বা সহায়তা পাননি? আমি সরকার আর কোনো কিছু পাই নাই। আজ 22 দিন কার্ফিউর মধ্যে কোনো চলেও পাই না, চেলেও পাই না, কিছু পাই নাই। আমরা গরিব মানুষ, আর সংসার খুব অভাব, খুব সুন্দর অভাব চলে, বেশ অভাব। আপনার সাথে একটু কথা বলি, আপনার হাতে কি এসেছে কোনো? না, কোনো চাল টেলে আসেনি। 22 দিন অভিযোগ আছে, এর আগেও পাইনি স্যার। সেই 22 দিন অনেক কষ্টে চলতে আছি আপনার। আরও কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। দীর্ঘদিন ধরেই আপনারা এই পেশার সাথে জড়িত। সরকারের কি কোনো সহায়তা, যেটা সহায়তা করার কথা রয়েছে, 20 কেজি করে চাল দেওয়ার কথা রয়েছে, সেই চালগুলি কি আপনাদের হাতে কি এসেছে? আমরা তো যদি সাগরে যেতে পারি তাইলে আমরা 2-4 টাকা পাই, লোকজনে এক বোর্ডে 20-22 জন করে মানুষ থাকে। এখন যে বদ্ধটা দিছে এখন এটাই ঠিক আছে। এর আগে দিয়ে আবার যেটা 2 মাস 5 দিন দেয়, এটা তো ট্রলিংয়ের বদ্ধ। এটা স্যার আঙুল যদি বদ্ধ দেয় তাহলে তো আমরা আর ফিশিং বাসা জাল মারি, আর ট্রলিংয়ে তো একদম করে জাল টানে, আমরা তো আর মাছটা ধরতে পারিনি। ধন্যবাদ। আকাশ, আপনি অবশ্যই বুঝতে পারছেন জেলে যারা, তারা বলছেন খুব অসহায় জীবনযাপন করছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সরকারের যে সহায়তা করার কথা রয়েছে সেই সহায়তা এখনও পর্যন্ত তাদের হাতে আসেনি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আকাশের কাছে। ধন্যবাদ আপনাকে। জেলেদের মাছ ধরার নিষেধাজ্ঞার 22 দিনে জেলেদের কি অবস্থা সেই চিত্র তুলে ধরছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া চট্টগ্রাম থেকে। সাভার উপজেলার আমিনবাজার ইউনিয়ন পরিষদের ঝুঁকিপূর্ণ জরাজীর্ণ ভবনের মধ্যে যাবতীয় দাপ্তরিক কার্যক্রম চলছে। 1985 সালের 7% জমির উপর প্রায় 10 লাখ টাকা ব্যয়ে এলজিইডি দ্বিতীয় তলা 5টি কক্ষ বিশিষ্ট আমিনবাজার ইউপি ভবনটি নির্মাণ করে। বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, দীর্ঘদিনেও এটির সংস্কার হয়নি,
কেন হয়নি এই বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। ধন্যবাদ আকাশ। এই মুহূর্তে রয়েছে আমি সাভারের আমিন বাজারে, একটি গুরুত্বপূর্ণ ঠিক রাজধানীর পাশে এবং ঠিক একদম রাজধানীর প্রাণকেন্দ্র হচ্ছে এই আমিন বাজার। এবং আমিন বাজারের এই এত গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন পরিষদ, সেই ইউনিয়ন পরিষদের 1985 সালের এই বিল্ডিংটা তৈরি হলেও অল্প সময়ের মধ্যেই কিন্তু বিল্ডিংটা জরাজীর্ণ, ঝুঁকিপূর্ণ এবং আপনি দেখছেন যে এই ঝুঁকিপূর্ণ ভবনটি কিন্তু ফেটে গেছে এবং সেখানে প্রত্যেকটি ফ্লোরে, নিচতলায় এবং দোতলায় ফ্লোরে কিন্তু ছাদের যে প্লাস্টার সেগুলো খুলে রড বের হয়ে গেছে। এইখানকার যারা বসবাস করেন তারা কিন্তু আসলে আতঙ্ক রয়েছে। আমরা একটু কথা বলতে চাই। চাচা, আপনি তো এখানে রয়েছেন, কত বছর ধরে? ঝুঁকিপূর্ণ কিনা এই বিল্ডিংটা? ঝুঁকিপূর্ণ অনেকদিন ধরে ঝুঁকিপূর্ণ। কেন আসলে কি মনে করছেন ঝুঁকিপূর্ণ? ঝুঁকিপূর্ণ যে কোনো একটা ক্ষতি হতে পারে, যে কোনো মানুষের মাথা করে ঝুঁকিপূর্ণ বলে। কেউ ব্যবস্থা নেয় না? না, কেউ ব্যবস্থা নিতেছে না, খালি কেউ ভাঙবো ভাঙে না। ধন্যবাদ। আপনার সাথে একটু কথা বলতে চাই। কে ঝুঁকি, একটা দুর্ঘটনা ঘটলে সবাই এগিয়ে আসে, তার আগে আসে না, কি মনে করছেন? আসলে আসসালামু আলাইকুম। আমি 1 বছর যাবত ওয়ালটনে মার্কেটিং এ আছি। তো 1 বছর যাবত আমিন বাজার আসি। তো আমি খেয়াল করি যে এই বিল্ডিংটা অনেক ঝুঁকিপূর্ণ। তবে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে, এখানে আমাদের আঙ্কেলে যে দোকান করে, এদিকে ইলেকট্রিকের দোকান আছে, আশেপাশে যারা আছে সবাই ঝুঁকির ভিতরে আছে। তবে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদের কাছে আমার আকুল আবেদন যে এই ইউনিয়ন পরিষদরা অতি দ্রুত পুনর্নির্মাণের জন্য আমি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। চাচা, আপনার সাথে একটু কথা বলি। এই ভবনটা কেন হচ্ছে না, কি সমস্যা আপনাদের? এই দেশে আছে কি দেখার জন্য? ত্রিপুর রয়েছে এই অবস্থা, এটা তো দেখার সঙ্গে নাই। মেম্বার চেয়ারম্যানটা বলে না, বললে তো ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। যেমনটা আসলে বলছিলেন যে তারা কিন্তু এইখানকার লোকজনকে বলা হচ্ছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বারবার চিঠি দেওয়ার পরেও কিন্তু তিনি ব্যবস্থা নেন নাই। এছাড়া এই ইউনিয়নের যে চেয়ারম্যান তাকেও কিন্তু বারবার বলা হলেও তিনি কিন্তু এই বিষয় নিয়ে ধন্যবাদ আপনাকে। দর্শক, সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাজমুল হুদা। এবারে কৃষি সংবাদ। যশোর উৎপাদিত সবজি নিয়ে আগ্রহ বাড়ছে রপ্তানিকারকদের। জেলা কৃষকরা মানসম্মত এবং বিষমুক্ত সবজি উৎপাদন করায় সেখান থেকে বিদেশে সবজি রপ্তানির পরিমাণও বাড়ছে দিনে দিনে। দেশের বিভিন্ন এলাকার সবজি রপ্তানিকারকদের এখন অন্যতম প্রধান গন্তব্য যশোর। রিপন হোসেনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। রপ্তানিযোগ্য সবজির বাজার হিসেবে যশোরের অবস্থান নিয়ে 1 দশক আগেও ভাবেননি কৃষকরা। বেশ কয়েক বছর ধরে রপ্তানি মানের ও বিষমুক্ত সবজি উৎপাদনের ধারাবাহিকতা বজায় থাকায় এখন রপ্তানিকারকদেরও আগ্রহের কেন্দ্রে যশোর। জেলার চূড়ামনকাঠি, বীরনগর, হৈতবপুর ও কাশিমপুরের পাশাপাশি মনিরামপুর, কেশবপুর, বাঘারপাড়া সহ অন্যান্য উপজেলাতেও মাঠ জুড়ে আবাদ হচ্ছে উন্নত মানের সবজি। চলতি মৌসুমে 50 মেট্রিক টন সবজি রপ্তানি হয়েছে এসব অঞ্চল থেকে, যা গেল মৌসুমের তুলনায় বেশি। আমাদের কমিউনিকেশনের একটা প্রবলেম আছে, যেটা হইলো ট্রান্সপোর্টের বিষয়টা। এইটা যদি এই প্রবলেমটা যদি উত্তরণ হয় ভবিষ্যতে, তাইলে এখান থেকে কিন্তু সবজি এখন যেরকম এক্সপোর্ট হচ্ছে তার অনেক গুণ কিন্তু বেড়ে যাবে। নিরাপদ সবজি চাষে কৃষি বিভাগের পাশাপাশি কৃষকদের কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা দিচ্ছে 2টি বেসরকারি উন্নয়ন সংস্থা। এসব প্রকল্পের অধীনে 500 কৃষকের জমিতে ফেরোমেন ট্র্যাপ, রঙিন ফাঁদ সহ বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়েছে। দিনের পর দিন কিন্তু এক্সপোর্টারের সংখ্যা বেড়েই চলেছে। শুধু এক্সপোর্টার না, আমাদের দেশীয় যারা বায়ার আছেন, যারা বিভিন্ন নামকরা সুপার শপের ওনার আছেন, তারাও কিন্তু আমাদের এখান থেকে সবজি নিচ্ছেন। ফরিয়াদের অপেক্ষা না করে উৎপাদিত সবজি সরাসরি রপ্তানিকারকদের কাছে বিক্রি করতে পারায় খুশি কৃষকরাও। বিদেশ পাঠানোর ফলে আমাদের সবজির অনেক চাহিদাও বেড়ে যাচ্ছে। বিভিন্ন রকম দেখা যাচ্ছে দালালদের খপ্পরে পড়ে দেখা যাচ্ছে ওই দামটা আমরা পাইনি, যে দামটা ওই দেখা যাচ্ছে মোকামে দাম আছে, এই জায়গায় দামটা নেই। ওখানে মোড়ের থেকে 1 ঘন্টা আমরা মালটা দিয়ে বুঝ করে দিয়ে হিসেব কিতাব দিয়ে চলে আসতে পারছি, এসে মনে করেন যে আবার চাষ করতে পারছি, জনের সাথে থাকতে পারছি, নিজের চাষাবাদ এটা দেখতে পাচ্ছি। বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে বিপুল পরিমাণ সবজি রপ্তানি হয়। মূলত প্রবাসী বাংলাদেশিরাই এসবের ক্রেতা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদ নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন।
বিরতির পর আরেকবার স্বাগত সংবাদে। এবার মার্কিন নির্বাচন প্রসঙ্গ। শেষ সপ্তাহে গড়িয়েছে 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা। তবে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, গেল কয়েক সপ্তাহে ট্রাম্প বাইডেনের জনপ্রিয়তার পূর্ববর্তী জরিপেও পরিবর্তন ঘটছে। বেশ কয়েকটি অঙ্গরাজ্যে এরই মধ্যে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছাকাছি চলে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে দেখা গেছে, ফ্লোরিডা, জর্জিয়া ও টেক্সাসে প্রতিপক্ষ বাইডেনের কাছাকাছি এসেছেন ট্রাম্প। নিজের জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে নিতে ঘন ঘন সমাবেশ করছেন পেনসিলভেনিয়ায়। মিশিগানেও দৃঢ় অবস্থানে আছেন প্রেসিডেন্ট ট্রাম্প। নির্বাচনী জয় পরাজয় নির্ধারণকারী স্টেটগুলো ইতোমধ্যেই 3,04,00,000 ভোট জমা হয়েছে। ট্রাম্পের জনপ্রিয়তা ক্রমান্বয়ে বাইডেনের কাছাকাছি উঠতে থাকায় প্রধান দুই প্রার্থীর জনপ্রিয়তা নিয়ে এতদিনের জরিপ ভিত্তিহীন হতে বসেছে। 4টি ব্যাংকের সঙ্গে মঙ্গলবার থেকে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে লেনদেন হওয়ার কথা ছিল, সে সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় ব্যাংক থেকে মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে লেনদেন চালু করার বিষয়ে নিষেধ করে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মোহাম্মদ সিরাজুল ইসলাম নিউজ 24-কে বলেছেন, কারিগরি কাজ শেষ করা যায়নি, কিছু জায়গায় এখনও ত্রুটি রয়েছে, তবে ত্রুটি সমাধান করে শিগগিরই সেবার চালুর আশা করছেন তিনি। আরেকটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। দর্শক, এই মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখছেন, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। ছিলাম জার্মানিতে, এরপর 6টি বছর রিফিউজি হিসেবে বিদেশে আমাদের থাকতে হয়েছিল। 81 সালে বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে সভাপতি নির্বাচিত করলাম, বাংলাদেশে ফিরে আসি। প্রবল প্রতিকূল অবস্থার মধ্যে আমাকে ফিরে আসতে হয়েছে, এমন একটি দেশে যে দেশে খুনির বিচার হয়নি, বরং জাতির পিতার হত্যাকারীদের ইন্ডেমনিটি দিয়ে বিভিন্ন দূতাবাসের চাকরি দিয়ে পুরস্কৃত করা হয়েছিল। যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে দিয়ে যুদ্ধাপরাধীদের ক্ষমতায় বসানো হয়েছিল। মন্ত্রী, উপদেষ্টা, নানা ধরনের পদে পদায়িত করা হয়েছিল। তেমনি একটি পরিবেশের মধ্যে আমি ফিরে আসি একটা লক্ষ্য নিয়ে। ছোটবেলা থেকে বাবার কাছে শুনেছি, এদেশে গরিব দুঃখী মানুষ, বুভুক্ষ মানুষ, শোষিত, বঞ্চিত, নির্যাতিত মানুষ, তাদের ভাগ্য তিনি পরিবর্তন করতে চেয়েছেন। আর বাঙালি জাতিকে একটা আলাদা সত্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। বিশ্ব দরবারে বাঙালি জাতি যেন নিজস্ব একটা স্বকীয়তা পায়, মর্যাদা পায়, একটি রাষ্ট্র পায়, সেই রাষ্ট্র তিনি করতে চেয়েছিলেন এবং ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ করতে চেয়েছিলেন। তাই সেই স্বপ্নটা পূরণ করাই ছিল আমার লক্ষ্য। তাই 96 সালে সরকার আসার পর থেকে তিনি যে প্রতিরক্ষা নীতিমালা আমাদের দিয়ে গেছেন এবং তার যে স্বপ্নটা ছিল বাংলাদেশে, তার উপর ভিত্তি করে আমরা আমাদের সশস্ত্র বাহিনীর বিভিন্ন উন্নতি সাধন করি। তিনি যখন যুদ্ধের পর যে সমস্ত সরঞ্জামাদি কিনেছে, এর পরবর্তীতে বারবার এদেশে কূ হয়েছে, 19টা কূ হয়েছে। সবথেকে ক্ষতিগ্রস্ত আমাদের সেনাবাহিনীর সদস্য, বিমান বাহিনীর সদস্য। দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আনা, যে দেশে প্রতি রাতে 75-এর পর প্রতি রাতে এদেশে কারফিউ ছিল। প্রায় 86 সাল পর্যন্ত এমন কোনো রাত নাই যে কারফিউ না থাকতো। কাজে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, একটি গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা এবং যে সংবিধান স্বাধীনতার মাত্র 9 মাসের মধ্যে জাতিপিতা উপহার দিয়েছিলেন, সেই সংবিধানে বাংলাদেশের মানুষের যে মৌলিক চাহিদার কথা বলা আছে, তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলি করে এদেশের মানুষকে একটা সুন্দর জীবন দেওয়া, উন্নত জীবন দেওয়া, সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। প্রথমবার সরকার এসে আমাদের সেনাবাহিনীর জন্য আমরা অনেকগুলি পদক্ষেপ হাতে নিই। আমরা 2টি পদাতিক ব্রিগেড, স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন ছাড়াও 10টি ব্যাটালিয়ন, এনডিসি, বিপ সট, এফএমসি, এমআইএসটি, এনসিওস একাডেমি এবং বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ বাংলাদেশ আওয়ামী লীগ 96 সালে সরকারে আসার পর আমরা করেছি। আমাদের সরকার সেনাবাহিনী উন্নয়ন, সম্প্রসারণ এবং আধুনিকায়নে বিশ্বাসী এবং এই লক্ষ্যকে সামনে রেখেই আমরা ফোর্সেস গোল 2030 প্রণয়ন করেছি, যা 1974 সালে জাতির পিতা যে প্রতিরক্ষা নীতিমালা দিয়েছিলেন, সেই নীতিমালার ভিত্তিতেই আমরা এটা রচনা করে তা বাস্তবায়নের কাজ শুরু করেছি।
আমরা ইতিমধ্যে রামুতে অর্থাৎ কক্সবাজার 10 পদাতিক ডিভিশন, সিলেটে 17 পদাতিক ডিভিশন এবং পদ্মা সেতু প্রকল্পের নিরাপত্তা তদারকির জন্য একটি কম্পোজিট ব্রিগেড প্রতিষ্ঠা করি। এবং সবথেকে বড় কথা যে আমাদের পদ্মার ওপারে কোনো পদাতিক ডিভিশন ছিল না, আমরা এই প্রথম এই 7 পদাতিক ডিভিশন সেখানে প্রতিষ্ঠা করি, অর্থাৎ পদ্মার ওপারেও আমরা করি। সেখানেও আমরা বিভিন্ন উন্নয়নের কাজ করে যাচ্ছি। সেই সাথে সাথে বাংলাদেশ স্বাধীন দেশ, বাংলাদেশের সশস্ত্র বাহিনী বা জনগণের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী জনগণের বাহিনী। এদেশের উন্নতি হলে আমাদের সেনা সদস্যদের পরিবারেরই উন্নতি হবে, সে কথা মাথায় রেখে আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। এবং বাংলাদেশের উন্নয়নের কাজে যে কোনো দুর্যোগে দুর্বিপাকে আমাদের সশস্ত্র বাহিনী বিশাল ভূমিকা রেখে যাচ্ছে। তাই সেনাবাহিনীর সকল সদস্যকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। বিশেষ করে করোনাকালীন সময়েও যেভাবে তারা মানুষের পাশে দাঁড়িয়েছেন, আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করে বিশ্বে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন, বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে উজ্জ্বল করেছেন। সেই সাথে সাথে জাতিসংঘ কর্তৃক শান্তিরক্ষা মিশনেও আমাদের সশস্ত্র বাহিনী বিশাল ভূমিকা রেখে যাচ্ছে। তার জন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ আমি জানাচ্ছি। আমাদের অবকাঠামো উন্নয়নেও বিশাল ভূমিকা রেখে যাচ্ছে। বিশেষ করে হাওড় অঞ্চলে সেই মিঠাময়, ইটনা, অষ্টগ্রাম, সেখানে যে সড়ক নির্মাণটা, এই নির্মাণ কাজ থেকে শুরু করে সর্বকাজে যে সহযোগিতা করে গেছে এবং আমাদের পদ্মা সেতু সংরক্ষণের জন্য সেখানের নিরাপত্তার ব্যবস্থা, আমাদের যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতুর নিরাপত্তা ব্যবস্থা, প্রতিটি ক্ষেত্রে আমাদের সশস্ত্র বাহিনী বিশাল ভূমিকা রেখে যাচ্ছে। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি সীমিত সম্পদ দিয়েও সব ধরনের সহযোগিতা করতে। কুমিল্লা, বগুড়া, সৈয়দপুর সেনানিবাসে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। সাভার, সিলেট সেনানিবাসে একটি করে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে। সিএমএস সমূহের উন্নয়নের পাশাপাশি 5টি আর্মি মেডিকেল কলেজ এবং 3টি নার্সিং কলেজ স্থাপন করা হয়েছে। রামু ও সিলেট সেনানিবাসে পর্যাপ্ত সুবিধা সম্বলিত 2টি সিএমএইচ এর নির্মাণ কাজও চলছে এবং সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে সাহায্য ও আর্টিলারি কোরের জন্য আধুনিক গান, মিসাইল ক্রয় করা হয়েছে। পদাতিক বাহিনীর জন্য আধুনিক ইনফ্যান্ট্রি গ্যাজেট ক্রয় করা হয়েছে। আমরা বাংলাদেশ আমাদের মিলিটারি একাডেমি, যেটা ভিত্তিটা জাতিপিতা করে গিয়েছিলেন, আজকে তা বিশ্বের প্রথম সারি প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে, যেটা তিনি তার বক্তব্যেও বলে গিয়েছিলেন যে একদিন এই একাডেমি সারা বিশ্বে সম্মান পাবে এবং আজকে সেটা সত্যি আমরা পেয়েছি। আজ 3টি ব্রিগেড, সদর ও 5টি ইউনিটের পতাকা উত্তোলনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমাদের সরকারের সময় সেনাবাহিনীতে অনেক আধুনিক যানবাহন, হেলিকপ্টার, সরঞ্জাম এবং সমরাস্ত্র অনেক কিছু আমরা সংযোজন করেছি। একইভাবে দ্রুত সমন্বিত আধুনিকায়নের মাধ্যমে সেনাবাহিনীকে বিশ্বের দরবারে একটি শক্তিশালী সেনাবাহিনীতে রূপান্তর করার পদক্ষেপ আমরা নিয়েছি এবং ইনশাল্লাহ আমরা এ ব্যাপারেও সফলকাম হব। প্রিয় অফিসার, জেসিও এবং অন্যান্য পদাতিক সৈনিকবৃন্দ, নবগঠিত 7 পদাতিক ডিভিশন এর উন্নয়ন কাজ পরিকল্পিতভাবে দ্রুততার সাথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই অভাবনীয় অগ্রগতি ডিভিশনের প্রতি সদস্যের ত্যাগ, কঠোর পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টার প্রতিফলন হবে আমি বিশ্বাস করি। কারণ আমরা এই অঞ্চলটা, বিশেষ করে দক্ষিণ অঞ্চলের মানুষ, আমরা সম্পূর্ণ বঞ্চিতই ছিলাম। কাজে সেখানেই আমাদের এখন একটা ডিভিশন হলো। সুদূর প্রসারী নগর পরিকল্পনার আলোকে প্রাকৃতিক শোভাকে নষ্ট না করে পরিবেশ বান্ধব সেনানিবাস গঠনের পরিকল্পনার জন্য আমি সেনাবাহিনী প্রধান ও এই ডিভিশনের জিওসি সহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কারণ যে জায়গাটা এটা হচ্ছে অত্যন্ত চমৎকার একটা পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ রয়েছে। এলাকায় সেনানিবাস প্রতিষ্ঠার মাধ্যমে অবকাঠামোগত উন্নয়ন সহ সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নেও নতুন প্রাণ সঞ্চার করছে। বরিশাল সেনানিবাসে উন্নয়নের এই অঞ্চলের মানুষের জন্য নতুন আশা যোগাচ্ছে এবং আপনাদের কাছে তাদের প্রত্যাশাও বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের ভরসা ও বিশ্বাসের প্রতীক। সেভাবেই মানুষের আস্থা অর্জন করে আপনাদের এগিয়ে যেতে হবে। সেনাবাহিনীর সদস্য হিসেবে দেশের জন্য কাজ করার লক্ষ্যে সর্বপ্রথম দরকার হচ্ছে পেশাদারিত্ব।
এবং প্রশিক্ষণ। আর এই পেশাদারিত্বের কাঙ্ক্ষিত মান অর্জনের জন্য আপনাদের সকলকে পেশাগতভাবে দক্ষ, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সৎ এবং মঙ্গলময় জীবনের অধিকারী হতে হবে। পবিত্র সংবিধান এবং দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থেকে আভ্যন্তরীণ কিংবা বাহ্যিক যে কোনো ধরনের হুমকি মোকাবেলার জন্য সদা প্রস্তুত থাকতে হবে। আমাদের পররাষ্ট্রনীতি অত্যন্ত স্পষ্ট, যারা জাতির পিতা দিয়ে গেছে। সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না, আমরা সকলের সাথে বন্ধুত্ব চাই। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়েই আমরা বাংলাদেশকে আর্থসামাজিকভাবে উন্নতি করতে চাই। কিন্তু যদি কখনো আমরা আক্রান্ত হই, যেটা মোকাবেলা করবার মতো শক্তি যেন আমরা অর্জন করতে পারি, সেভাবেই আমরা প্রস্তুতি নিয়ে রাখতে চাই এবং সেভাবে আমরা তৈরি থাকতে চাই। আবারও বলবো, আমরা শান্তি চাই, বন্ধুত্ব চাই, বৈরিতা চাই না, যুদ্ধ চাই না। কারণ যুদ্ধের যে ভয়াবহ রূপ তা আমার নিজের চোখে দেখার আছে, আমরাও একজন ভুক্তভোগী। কাজে আর সেই ধরনের সংঘাত আমরা জড়িত হতে চাই না, কিন্তু শান্তির পথ বেয়ে আমরা প্রগতির পথে এগিয়ে যেতে চাই। আমি সবসময় এই চেষ্টা করেছি, যখনই সরকার গঠন করেছি, যে আমাদের সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নতি হোক, প্রত্যেকটা সদস্যের এবং তাদের পরিবারের সদস্যের জীবন মান উন্নত হোক এবং সারা বাংলাদেশের মানুষেরই জীবন মান উন্নত হোক। আমরা সেভাবেই কিন্তু কাজ করে যাচ্ছি। আপনারা সেনাবাহিনীর ভিতরে মূল চালিকা শক্তিগুলো, অর্থাৎ ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি আস্থা, পারস্পরিক বিশ্বাস, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, কর্তব্যপরায়ণতা, দায়িত্ববোধ এবং সর্বোপরি শৃঙ্খলা বজায় রেখে আপনাদের স্বীয় কর্তব্য যথাযথভাবে নিষ্ঠার সাথে পালন করে যাবেন, সেটাই আমি আশা করি। আমি জানি যে আমাদের দেশ নানা ধরনের, একদিকে করোনা ভাইরাস, অপরদিকে সেই আমফান, ঘূর্ণিঝড়, বন্যা, নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ আমাদের মোকাবেলা করতে হয়। এই সব অবস্থা, প্রতিকূল অবস্থা মোকাবেলা করেও আপনারা যেভাবে কাজ করে যাচ্ছেন, আর বিশেষ করে এই ডিভিশনটা প্রতিষ্ঠায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, সেজন্য আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এবং আমি চাই এই ডিভিশনের প্রতিটি সদস্য পেশাগত দক্ষতার শিখরে আসীন হয়ে 7 পদাতিক ডিভিশন কর্পোরেশন প্রশাসন প্রশিক্ষণ কার্যক্রমের ক্ষেত্রে একটি অনুকরণীয় ডিভিশনে পরিণত করবে এবং আপনাদের কঠোর পরিশ্রম আত্মত্যাগ নির্মিত হবে বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটি সেনানিবাস। ইতিমধ্যে করোনা ভাইরাসের সময় সারা বিশ্ব অর্থনৈতিক মন্দা চলছে। বাংলাদেশ যেন এই মন্দার কবলে না পড়ে, সেদিকে দৃষ্টি রেখে আমরা তাৎক্ষণিকভাবে, যখনই এটার প্রাদুর্ভাব শুরু হয়েছে, তখনই কতগুলি পদক্ষেপ নেই। আমরা প্রায় 1,12,633 কোটি টাকার 21টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা দিই এবং যা আমাদের জিডিপির 4.03 ভাগ, এবং তার ফলে আমাদের অর্থনীতির চাকা আমরা সচল রাখতে সক্ষম হয়েছি। বাংলাদেশকে আমরা যখন সরকার গঠন করি, এদেশে দারিদ্র্যের হার ছিল 40 ভাগ, তা আমরা 20 ভাগে নামিয়ে এনেছি। আমাদের লক্ষ্য যে বাংলাদেশ সম্পূর্ণ দারিদ্র্যমুক্ত হবে। 2021 সালে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব। 2020 জাতির পিতার জন্মশতবার্ষিকী, 2021 আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এর মধ্যেই আমরা দেশকে আরও উন্নত করতে নানা পরিকল্পনা নিয়েছিলাম। করোনা ভাইরাসের কারণে হয়তো সেটা কিছুটা স্থবির হয়ে গেছে, তারপরেও আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য আমরা সর্বদা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা সফল হব। বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে এবং এটাকে আমাদের ধরে রাখতে হবে 2024 সাল পর্যন্ত। তাই বাংলাদেশের এই উন্নয়নের অগ্রযাত্রাও আমাদেরকে অব্যাহত রাখতে হবে, যেন আমরা সেই দেশকে উন্নত করতে পারি এবং 2041 সালের মধ্যে বাংলাদেশ উন্নত হবে। 2071 সালে বাংলাদেশের স্বাধীনতার আমরা শতবর্ষ উদযাপন করব। অবশ্য তখন আমরা থাকবো না, কিন্তু পরবর্তী প্রজন্ম যারা থাকবে তারা যেন সেই উৎসবটা করতে পারে। বাংলাদেশকে উন্নত করবার জন্য, যেহেতু একটা বদ্বীপ, এই বদ্বীপ অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য আমরা ডেল্টা প্ল্যান 2100 অর্থাৎ 2100 সাল পর্যন্ত পরিকল্পনা দিয়ে যাচ্ছি, যে কাঠামোর ভিত্তিতে বাংলাদেশের উন্নয়নের গতিধারা অব্যাহত থাকবে এবং প্রজন্মের পর প্রজন্ম, অর্থাৎ আপনাদের ভবিষ্যৎ বংশধররাও একটা সুন্দর জীবন পাবে, উন্নত জীবন পাবে,
সুন্দরভাবে বাস্তবভাবে সেই ব্যবস্থাটাই আমরা করে যাচ্ছি। কাজে আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং মুজিব বর্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা প্রত্যেক ঘরে ঘরে আলো জ্বালবো। 97% মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি, 100% আমরা 2021 সালের মধ্যে করতে পারবো ইনশাআল্লাহ। আর বাংলাদেশে একটি মানুষও গৃহহারা থাকবে না, ভূমিহীন থাকবে না। তার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যে প্রত্যেকটা মানুষকে আমরা ঘর বাড়ি তৈরি করে দেব। কাজে আপনারাও আমাদের সেনাবাহিনীর সদস্যরা যেখানেই যান আপনারা সামাজিক কাজ করেন, মানুষের সাহায্য করেন, মানুষের পাশে দাঁড়ান। আপনাদের হাত দিয়ে আমাদের নৌবাহিনী এবং সেনাবাহিনীর মাধ্যমেই কিন্তু আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে এই ভূমিহীন গৃহহীন মানুষদের আমরা পুনর্বাসনের কাজ শুরু করি। কাজে আমরা সেভাবেই এদেশের মানুষ একটি মানুষের জন্য গৃহহারা না থাকে, ভূমিহীন না থাকে, প্রত্যেকটা মানুষের জীবন যেন অর্থবহ হয় সেই ব্যবস্থা আমরা নিয়ে যাচ্ছি। কারণ জাতির পিতার স্বপ্ন আমরা পূরণ করতে চাই। সে কথা বলেই আমি আবারও আপনাদের সবাইকে একটা চমৎকার অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। শুধু দুঃখ একটাই থাকলো যে এত সুন্দর একটা অনুষ্ঠান আমি নিজে সেখানে সরাসরি উপস্থিত থাকতে পারলাম না। ডিজিটাল বাংলাদেশ করেছি বলে তাও আজকে আপনাদের সাথে এই ডিজিটাল পদ্ধতিতে ভার্চুয়ালি আমি যোগ দিতে পারলাম, কিন্তু এই কষ্টটা থেকে গেল যে করোনার কারণে আজ আমি আপনাদের সাথে সরাসরি সামনাসামনি এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারিনি। তারপর আমি বলবো খুব চমৎকার একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করবার জন্য আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমি আবারও বলবো যে দেশ ও জাতির প্রতি আপনাদের দায়িত্ববোধ, কর্তব্যবোধ এবং দেশ মাতৃকার প্রতি ভালোবাসা নিয়েই আপনারা আপনাদের স্ব দায়িত্ব পালন করবেন, সেটাই আমরা চাই। ইনশাআল্লাহ বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে। আমি সেনাবাহিনী প্রধান, 7 পদাতিক ডিভিশনের জিওসি এবং অধীনস্থ সকল অফিসার, জেসিও এবং অন্যান্য পদবী সেনা সদস্যদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের ভবিষ্যৎ যাত্রা আরও সাফল্যমণ্ডিত হোক, গৌরবান্বিত হোক এবং আপনাদের সকলের সার্বিক কল্যাণ ও সুস্বাস্থ্য কামনা করছি। এবং সকলেই করোনা ভাইরাস, শীতকাল আসছে, হয়তো আবার আরেকটা ধাক্কা আসতে পারে, তার জন্য সদা প্রস্তুত থেকে স্বাস্থ্য সুরক্ষা রেখে এবং এই স্বাস্থ্য নিয়ম বিধি মেনে করোনার থেকে মুক্ত থেকে আপনারা আপনাদের স্ব দায়িত্ব পালন করবেন, সেটা আশা করে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধৈর্য ধরে বক্তব্য শোনার জন্য আন্তরিক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফিজ।